আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এতে বাসাবাড়ি সহ পাম্পে গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। গ্যাসের জন্য উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। কোথাও কোথাও গ্যাস না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে এ সংকট তীব্র হয়েছে। চালক ও সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে সংকটের স্থায়ী সমাধান করা হোক। ৪৫ মিনিট অপেক্ষা করতেছি, কিন্তু লাইনে গ্যাস আছে কিনা বলতে পারি না, কিন্তু সব পাম্পে একই অবস্থা। প্রত্যেকটা পাম্পে যে বড় বড় কাভার ভ্যানগুলোতে সিলিন্ডার লোড করা এগুলা লাগে, ওনারা একটু স্টপ করে বসে থাকে, বলে গ্যাস নাই, প্রেশার নাই। রাজধানীর গ্যাস সংকটের চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, পাম্প মালিক আর চালকরা কি বলছেন, আর সংকট নিরসনে সরকারের নির্দেশনা আছে কিনা জানাবেন। সিনথিয়া, গত কয়েকদিন ধরে গ্যাসের যে সংকট সেটি এখন আমরা সিএনজি পাম্পগুলোতে এসে দেখতে পাচ্ছি, এবং এই যে যেখানে আছে মগবাজারের সিএনজি ফিলিং স্টেশনটিতে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে মানুষের বিশেষ করে গাড়ির যে লেনগুলো একেবারে বাংলা মোটর পর্যন্ত পার হয়ে গেছে। অর্থাৎ মগবাজারের যে গাড়ির লেন একেবারে মগবাজার সিগন্যাল পার হয়ে ইস্কাটন হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত আমরা এই দীর্ঘ সারি দেখতে পেয়েছি। অর্থাৎ গত কয়েকদিন যে তেলের যে সংকটটা ছিল, সেই সংকটের আরেকটা চিত্র কিন্তু এখন দেখা যাচ্ছে গ্যাস সংকটটি। এবং বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যে এই যে সিএনজি যারা ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য গাড়িতে ব্যবহার করা হয়, সেই গাড়ির তেও যে সিএনজি যে সংকট সেটি কিন্তু এখন ভয়াবহ আকার ধারণ করছে। আমরা এখানকার যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আজকে বিকাল বিশেষ করে একদম মধ্যরাত থেকে এই গ্যাস নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তারা বলছেন অপেক্ষা করার পরেও ৫ থেকে ৬ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও তারা কিন্তু কাঙ্ক্ষিত সেই গ্যাস পাচ্ছেন না। এখানকার যারা সিএনজি দায়িত্বে যারা আছেন পেট্রোল পাম্পগুলোর, তারা বলছেন যে আসলে গ্যাসের চাপ কম, এবং এই গ্যাসের চাপ কম হওয়ার কারণে তারা কিন্তু তেমনভাবে গ্যাস দিতে পারছেন না। এবং আমরা দেখেছি যে তেলের যে সংকট হয়েছিল সে সময়ে যে চিত্র, বাকবিতণ্ডা এবং সিরিয়াল নিয়ে নানা ঝামেলা, মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, ঠিক একই চিত্র কিন্তু এখন ফুটে উঠেছে রাজধানীর যে বিভিন্ন সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোতে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিতে চাই যে আসলে এই সিএনজি সংকটটি আরও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও 2 থেকে 3 দিন নাগাদ থাকতে পারে। কারণ হচ্ছে কক্সবাজারের মহেশখালী এলএনজির যে টার্মিনাল রয়েছে সেখানে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। সেখান থেকে এই যে অবস্থা দেশ জুড়ে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে। তবে সেই সাথে অনেকেই কিন্তু ধারণাটা একটু ভুল, একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, অনেকে বলছেন যে সিএনজি গ্যাসের যে দাম সেটি বৃদ্ধি করার জন্য যে আন্দোলন করা হচ্ছে, সেখান থেকে সেটি তৈরি করার জন্য সংকট সৃষ্টি করা হয়েছে। তবে আমরা তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে আসলে যারা সিএনজি মালিক ওনার্স রয়েছেন তারা বলছেন তাদের আন্দোলনটি এখন নেই, তারা আন্দোলনটা করবে আগামী 30 জুলাই থেকে। অর্থাৎ তাদের দাবি মেনে না নেওয়া হলে, সরকারের পক্ষ থেকে তাদের সাথে বসা না হলে তখন তারা সেই আন্দোলনে যাবেন। তবে এখন যে সংকটটি তৈরি হয়েছে সেটি অবশ্যই তাদের প্রেক্ষিতে নয়, এটা একটা কারিগরি ত্রুটির কারণে হয়েছে, তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই চিত্র রাজধানীর যে অন্যান্য পেট্রোল পাম্প এবং যে বিশেষ করে যেগুলো সিএনজি চালিত যে পাম্পগুলো রয়েছে সেখানকার চিত্র কিন্তু এখন ভয়াবহ আকার ধারণ করছে। এখানকার যারা দায়িত্বরত তারা বলছেন যে তেলের সংকট বা যে ডিজেলের সংকট হয়েছিল ওই সময় সরকারের পক্ষ থেকে একটা ফুয়েল পাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে এখন কোনো ফুয়েল পাসের কোনো ব্যবস্থা না থাকায় এবং ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকার কারণে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তারা বলছেন সরকারের যদি এই ধরনের সংকট দীর্ঘায়িত হয় তাহলে একটা সিস্টেমের মাধ্যমে যাতে গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত গ্যাস পেতে পারে সেটি ব্যবস্থা করা উচিত বলে মনে করছেন তারা। তো এই ছিল সিনথিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এবার গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকট নিয়ে কি বলছেন গ্রাহক সহ সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। জি
চিন্তি আপনি যেমনটি জানেন যে গত 2 দিন ধরে সারা দেশে যে গ্যাস সংকট রয়েছে তারই ধারাবাহিকতা কালিয়াকুরেও কিন্তু যে গ্যাস পাম্প রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক গ্যাস সংকট রয়েছে। আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি, অনেক পাম্প গ্যাস সংকটে বন্ধ হয়েছে। আমি এই মুহূর্তে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্পের সামনে রয়েছে, আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। এখানে সকাল থেকে আমি দেখেছি গাড়ির দীর্ঘ সারি রয়েছে এবং গ্যাস পাম্পে কিন্তু যার ফলে কিন্তু দীর্ঘ সারি মহাসড়ক পর্যন্ত চলে গেছে এই গাড়ির। কয়েকটি পাম্পে গেছি, অনেক পাম্প বন্ধ রয়েছে এবং যে দীর্ঘ সারি রয়েছে পাম্পগুলোতে সেই পাম্পের যে চালক মানে গাড়ির চালক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে একদিকে গ্যাসের সংকট রয়েছে, অন্যদিকে যে পাম্পের মধ্যে বড় বড় লরি রয়েছে কারখানা, সেই লরির ভিতরে কিন্তু 1 থেকে 200 বোতল রয়েছে, সেগুলোকে গ্যাস দেওয়া হচ্ছে, যার ফলে কিছুটা প্রভাব পড়েছে যে গাড়ি ছোট ছোট গাড়ি রয়েছে তাদের গ্যাসের সংকট রয়েছে। এদিকে গ্যাস সংকটের প্রভাব রয়েছে বাসাবাড়িতেও। তবে এই সংকট কাটিয়ে ওঠার জন্য কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে লাইনের গ্যাস সংকট রয়েছে, যার ফলে এই সংকটটা আরো বেশ কিছুদিন চলবে। তবে এদিকে আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গ্যাস সংকটে বিভিন্ন পাম্পে যে লরিতে গ্যাস দেওয়া হচ্ছে সেগুলো অবহিত নেই। তবে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে সেই পাম্পগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন এমনটি জানিয়েছেন। জি চিন্তিয়া, এই ছিল কালিয়াকুর পাম্পগুলোতে যে গ্যাস সংকট রয়েছে সেই গ্যাস সংকটের সর্বশেষ খবর। ধন্যবাদ। জুলাইয়ের মানবতা বিরোধী মামলায় ট্রাইব্যুনালে তোলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে হাজির করা হয়। জুলাই মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগসাজশ পাওয়ায় মোজাফফরকে আসামি করা হয়েছে বলে সেদিনই জানান চিফ প্রসিকিউটর। তার কাছ থেকে আওয়ামী শাসনামলে 16 বছরে সংগঠিত গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি। এছাড়াও আজ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রমের দিন নির্ধারণ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মোজাফফর হোসেনের বিরুদ্ধে মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, সকাল 9:15টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ গাড়িতে করে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয় এবং তাকে কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালেই রাখা হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি 10টার পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তোলা হবে এবং তাকে যে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় আসামি করা হয়েছে এই সম্বন্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে এবং তাকে হয়তো আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সময় প্রার্থনা করতে পারে, আমরা কিন্তু এমনটি জেনেছি। এই মুহূর্তে ট্রাইব্যুনালের যে অবস্থা আপনাকে দেখাতে চেষ্টা করছি, পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তাকে আনা হয়েছে এবং আপনি জানেন যে তিনি 45 বছর ধরে পলাতক ছিলেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এমন তথ্য কিন্তু তদন্ত সংস্থার সদস্যরা পেয়েছে এবং তার কাছ থেকে আরও বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে এমন সন্দেহ কিন্তু তারা করছেন এবং সেই প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে এমন কথাও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী একটি মামলায় আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগ সাজশ রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি তার সাথে যোগাযোগ করেছেন এবং একটি ছদ্মনামে জন্ডু ছদ্মনামে তিনি যোগাযোগ করতেন এমন তথ্য কিন্তু এসেছে এবং জন্ডুই যে মোজাফফর হোসেন এটি কিন্তু তদন্ত সংস্থার সদস্যরা তারা কিন্তু বিভিন্নভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তারা জানতে পেরেছে এবং সেই প্রেক্ষাপটে গত 15 জুলাই কিন্তু তাকে বনানীর
ডিওএসএস এর একটি বাসা থেকে আটক করা হয়। আটক করার পরে তিনি যেহেতু জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি, সেই প্রেক্ষাপটে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। আমরা ধারণা করছি হয়তো 10টার পরেই ট্রাইব্যুনাল উঠবে এবং আজকের যে বিচারিক কার্যক্রম অর্থাৎ তাকে নিয়ে আদালত কি নির্দেশনা দেয় সেই অপেক্ষায় হয়তো আমরা রয়েছি। পরবর্তীতে এই সম্বন্ধে আরো কি বিস্তারিত তথ্য আসে এই ভিত্তি করে আপনাকে হয়তো জানাতে পারবো। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের যে অবস্থা একদমই থমথমে অবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি কিন্তু রয়েছে এবং এই মোজাফফর হোসেনকে নিয়ে আসাকে কেন্দ্র করে আমরা সকাল থেকেই দেখছি যে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। গতকালই জানানো হয়েছিল যে তাকে 10টার আগেই আদালতে আনা হবে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আনা হয়েছে। তো আমরা অপেক্ষা করছি হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এবং আদালতের কি নির্দেশনা আসে সেটি হয়তো জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে মোজাফফর হোসেনকে কেন্দ্র করে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। 24-এর 23 জুলাই ছিল ঘটনাবহুল একটি দিন। শতকরা 93% মেধার ভিত্তিতে বাকি 7% কোটা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। 5 দিন বন্ধ থাকার পর এদিন রাতে সীমিত আকারে চালু হয় ইন্টারনেট। সারা দেশে চতুর্থ দিনের অনির্দিষ্টকালের কারফিউয়ে কিছুটা শিথিলতা আনা হয়। স্বল্প পরিসরে 3 দিনের ছুটি শেষে শুরু হয় অফিস আদালত। সেদিনের কিছু কথা জানাচ্ছেন শাকিবুর রহমান। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত 2024 সালের জুলাই। আন্দোলনকারীদের কাছে 36 দিনের জুলাই মাস ছিল নির্মমতার মোড়কে ঠাসা। কেরানীগঞ্জের মোহাম্মদ সুজন চাকরি করতেন ইন্টারনেট কোম্পানির ম্যানেজার হিসেবে। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হন, পরে কেটে ফেলতে হয় কলিজার একটি অংশ। বিভিন্ন সময় আমার দীর্ঘদিন চিকিৎসায় চাকরি করতে না পারা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় সুজনের এখন পরিবারের হাল ধরতে শুরু করতে হয়েছে রিক্সা চালানো। যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো সাহায্য না পাওয়ায় আক্ষেপ আছে তার মনে। জুলাইতে আন্দোলন করলাম, রক্ত দিলাম, নিজের কলিজাটুকু বিলিয়ে দিলাম। আজকে আমার ভবিষ্যতেই তো অনিশ্চয়তার মধ্যে, ইভেন কি আমার যে নবগত সন্তান রয়েছে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখবেন, আমাদের জুলাই আহত যারা প্রকৃত জুলাই আহত যোদ্ধা রয়েছেন, যারা অনিশ্চয়তার সাথে জীবন যাপন করতেছেন, যারা তাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। আমিনুল ইসলাম ইমন জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী। শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন জুলাইয়ের শত শত স্প্রিন্টারের আঘাত। এক পায়ে বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন। আন্দোলনে সফলতা আশায় নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে চান তিনি। ইন্টারিমের সময় যাদের দেওয়ার ছিল তারা দেয়নি, তারা সুস্থ স্বাভাবিক মানুষকে জুলাই যোদ্ধা করেছেন। আর যারা অঙ্গহানি রয়েছেন তারা জুলাই যোদ্ধা হতেও পারেননি। বর্তমান সরকারের কাছে শুধু একটি চাওয়া, আমাদের যারা শহীদ পরিবার এবং আমরা যারা স্বপ্ন দেখছি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একমাত্র আপনিই পারবেন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। 23 জুলাই 2024 স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। এদিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% আর 7% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে জারি করা হয়েছিল প্রজ্ঞাপন। 5 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে খুলে দেয়া হয় ইন্টারনেট। চলমান কারফিউয়ে কিছুটা শিথিলতা এনে সরকারি সাধারণ ছুটি শেষে এদিন থেকেই সীমিত পরিসরে অফিস চালু হয়। আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল আংশিকভাবে চালু করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই রক্ষা করতে পারেনি সে সময়ের ক্ষমতাশীলদের, যার জলজান্ত প্রমাণ জুলাই বিপ্লব। শাকিবুর রহমান, RTV, ঢাকা। স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ও বিপক্ষে রয়েছে মত। একইভাবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আইন করে সশস্ত্র বাহিনীকে যুক্ত না করে শুধু ঝুঁকিপূর্ণ এলাকায় 3 বাহিনীকে রাখার বিধানের পক্ষে মত দিয়েছেন তারা। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে।
স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার কমিশনের 12তম সভায় এসব সিদ্ধান্ত হয়। যে বিষয়গুলো পরিবর্তন এনেছে ইসি সেগুলো হলো স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, দ্বৈত নাগরিক থাকা প্রার্থীকে অযোগ্য ঘোষণা, ঋণ খেলাপি জামিনদার, বিল খেলাপি ও বিল খেলাপি প্রতিষ্ঠানের কর্ণধার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ না রাখাকে কেউ কেউ যৌক্তিক মনে করলেও অনেক বিশেষজ্ঞ বলছেন এতে সব পেশার মানুষের নির্বাচনের প্রতিনিধিত্ব করার অধিকার খর্ব করা হচ্ছে। এমপিভুক্ত শিক্ষকদেরকে নির্বাচন করতে না দেয়া এটিও সঠিক সিদ্ধান্ত। যারা এমপিভুক্ত তারা কিন্তু সরকারের কোষাগার থেকে তারা কিন্তু বেতন পান। সেই শিক্ষকরা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনের যে নীতি সেটাতে কিন্তু সরে আসেন, এবং শিক্ষকরা যখন ক্লাসে পড়ান আবার তারা নির্বাচন করেন, আসলে দুটো ভূমিকা পালন করা আসলে সম্ভব না। শিক্ষকের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি থাকতে পারে, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তি থাকতে পারে, যে সব দল কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এদের মধ্যে থাকতেই পারে। তা এটা যদি আইনটা এরকম হতো যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যদি কেউ নির্বাচিত হয় সেক্ষেত্রে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে যোগ্য মানুষের জন্যে রাজনীতিতে আগ্রহ থাকা, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করা, এগুলো থেকে মানুষ আস্তে আস্তে তাহলে দূরে সরে যাওয়ার চিন্তা করবে যে না, আমি তো কোনোদিন ইলেকশন করতে পারবো না। এছাড়া পক্ষে বিপক্ষে মত রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয় নিয়েও। স্থানীয় সরকার নির্বাচন একটা ইউনিয়ন পরিষদ বা একটা উপজেলা বা একটা সিটি কর্পোরেশন, এগুলো আমার মনে হয় আমাদের যে নর্মাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই এটা ম্যানেজ করতে পারার কথা। আমরা যদি আমাদের সশস্ত্র বাহিনীকে প্রতিনিয়ত কাজে লাগায়, দেখা যাবে মানুষের মধ্যে যে আস্থার জায়গাগুলো তখন প্রশ্নের মুখে পড়বে। প্রয়োজন হয় সেরকম, তাহলে কমিশন তো প্রতিরক্ষা বিভাগকে লিখেও তারা নিতে পারে। অনেকদিন পর নির্বাচন হচ্ছে, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এই সিচুয়েশনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এইড হিসাবে আর্মি ডিপ্লয় করতে পারবে, এবং এই পরিবর্তনটিকে আমি সাধুবাদ জানাই। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, বিল খেলাপির প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে উল্লেখ করে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন শুধু শর্তের বেড়াজালে আটকে নয়, বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য প্রার্থীর নির্বাচনের সুযোগ সৃষ্টি ও নিরপেক্ষ নির্বাচন করার দিকে নজর দিতে হবে কমিশনকে। আতিকা রহমান, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাংলাদেশ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেল ট্যাঙ্কারে হুতি বিদ্রোহীদের হামলার পর এই আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ খাদ্য কর্মসূচি। এদিকে টানা 12তম রাতেও ইরানে মার্কিন বাহিনীর হামলা এবং দুদেশের পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। সামিউল সোহেবের রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা 12 দিনের মতো ইরানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে বুশেহের, আহভাজ ও সিরিক সহ ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক সামরিক অবকাঠামো ও বিদ্যুৎ উপকেন্দ্রে এই হামলা চালানো হয়। মার্কিন হামলায় 4 সেনার মৃত্যুর ঘটনায় ইরাক ও ইরানকে চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসব হামলার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জোর দিয়ে বলেন তারাও তাদের আত্মরক্ষা নীতি বজায় রাখবেন। এদিকে হরমুজ প্রণালী পার হওয়ার সময় ইরানের পেতে রাখা মাইন বিস্ফোরণে এক তেল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রণালী দিয়ে 1 ফোঁটা তেল পার হতে পারবে না বলে হুঁশিয়ারি IRGCর। এই উত্তেজনার আঁচ ছড়িয়েছে লোহিত সাগরেও। সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদির 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় খেসারত দিতে হচ্ছে দূরবর্তী দেশগুলোকেও। এই পথ বন্ধ থাকায় বিশ্ববাজারে সারের দাম বেড়েছে 50%। বাংলাদেশও তাদের প্রয়োজনীয় ইউরিয়া সারের 80%ই সৌদি আরব, কাতার ও আমিরাত থেকে আমদানি করে থাকে। আগামী অক্টোবর নাগাদ সার সংকট দেখা দিলে বাংলাদেশে অন্তত 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সামিউল শিহাব, RTV। বিএনপি সরকার হাসিনার কাঠামো যত্নে টিকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য
হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে বাগেরহাটের মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যে দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত ও নিপীড়িত হয়েছে সেই দলই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। মানবাধিকার কমিশন বিএনপি সরকার মেনে নেয় নাই। দুর্নীতি দমন কমিশনে এখনো পর্যন্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় নাই। আগের মতোই হাসিনার আমলের যেই সিস্টেমটা ছিল একই সিস্টেম বিদ্যমান রয়েছে। কেবলমাত্র হাসিনা বাংলাদেশে থাকার কথা ছিল, সে এখন ভারতে রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রাইভেট কার চালকের মারধরে অটোরিকশা চালক রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার রাত 12টার দিকে সিদ্ধিরগঞ্জপুর এলাকায় রায়হান সিএনজি পাম্পের সামনে ঘটনা ঘটে। নিহত রফিকুল পটুয়াখালীর ইউনুস হাওলাদারের ছেলে। সংশ্লিষ্টরা জানান, সিএনজি পাম্পের ভেতরে প্রাইভেট কার ঢোকার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিককে মারধর করে প্রাইভেট কার চালক নাদিম। পরে গুরুতর আহত অবস্থায় রফিককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত নাদিমকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উদ্যোগে কমেছে হজ ফ্লাইটের বিমান ভাড়া। বিগত বছরের তুলনায় প্রায় 25,000 টাকা কমিয়ে ভাড়া করা হয়েছে 1,30,000 টাকা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2-এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। তিনি জানান, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দিল্লিতে সংসদ অভিমুখী শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশ অভিযানের পর আরও জোরালো হয়েছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। বুধবার দিনভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা বিক্ষোভে যোগ দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকাল ও রাতে দিল্লির যন্তর মন্তরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী। সিজিপির অভিযোগ, নতুন করে এলাকায় আবারও ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আন্দোলনে চলাকালে আহত হয়েছেন দিল্লি পুলিশের এক কর্মকর্তা। এদিকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা চেয়েছেন অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক। অভিনেতা সালমান খান শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন, রাহুল গান্ধী শিক্ষার্থীদের ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। খেলার সংবাদ। মাঠের লড়াই শেষ। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বের রাজত্ব এখন স্পেনের হাতে। তবে গ্রেটেস্ট শো অন আর্থের রোমাঞ্চকর স্মৃতিগুলো এখনও সতেজ ফুটবল প্রেমীদের মনে। আসর কাঁপানো সেই নায়কদের নিয়ে ফিফা এবার প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা একাদশ, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের রাজত্বের পাশাপাশি চমক দেখিয়ে দলে জায়গা করে নিয়েছে কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক হোজিনহা। বিস্তারিত থাকছে কাজী মাহিম হাসানের রিপোর্টে। পায়ের জাদু, গতির ঝড় আর গোলবারের নিচে অবিশ্বাস্য সব সেভ। কোটি ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপের মঞ্চ কাঁপানো সেরা পারফর্মারদের নিয়ে টিম অব দ্য টুর্নামেন্ট প্রকাশ করেছে ফিফা। 4-3-3 ফরমেশনের এই দলে জায়গা করে নিয়েছে 7টি দেশের 11 জন মহাতারকা। ঘোষিত এই দলে স্বাভাবিকভাবেই দাপট রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। রক্ষণভাগে মার্ক কুকুরেয়া, পেড্রো পোরোর সঙ্গে মাঝমাঠের মধ্যমণি ও টুর্নামেন্ট সেরা রদ্রি নিশ্চিত করেছে স্প্যানিশদের আধিপত্য। পিছিয়ে নেই রানার্স আপ আর্জেন্টিনাও। রক্ষণ সামলানো লিসান্ড্রো মার্তিনেজের পাশাপাশি আক্রমণ ভাগে যথারীতি জায়গা করে নিয়েছে অধিনায়ক লিওনেল মেসি। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সেরা একাদশে স্পেনের সমান 3টি স্থান দখল করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে রক্ষণ ভাগে উপমেকানো এবং আক্রমণ ভাগে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল অলিসে। এদিকে মাঝমাঠে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে এসেছে জুড বেলিংহ্যাম।
স্ট্রাইকার পজিশনে অবধারিতভাবে নিশ্চিত করেছেন নরওয়েজিয়ান গোলম্যাশিং আর্লিন হালান্ড। তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অনুপ্রেরণার গল্প লিখেছেন গোলবারের নিচে দাঁড়ানো কেপ ভার্দের 40 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিপক্ষে তার অবিশ্বাস্য সব সেভই তাকে এনে দিয়েছে এই সাফল্য। 7টি দেশের সেরা তারকাদের নিয়ে গড়া ফিফার এই স্বপ্নের দল যেন তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ এক মিশেল। কাজী মাহিম হাসান, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।